সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যায়? হ্যালো, সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি আজকে কোর্স বিভাজনের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আহ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি আজকের ক্লাস পরিচালনায় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, বায়োলজি ডিপার্টমেন্ট, ঢাকা সিটি কলেজ। বরাবরই আমরা যে সমস্ত লেখকের বই অনুসরণ করি তাদের নাম দেওয়া হলো। আমাদের আজকের টপিক্সের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হলো মাইটোসিস কোষ বিভাজন এর 5টি ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা ধাপের চিত্র প্লাস বৈশিষ্ট্য আমরা শিখব। আজকে স্লাইড তৈরিতে ঢাকা সিটি কলেজের জীববিজ্ঞানের সকল সহকর্মীকে আহ, কৃতজ্ঞতা জানাচ্ছি স্লাইড তৈরি করতে সাহায্য করার জন্য। আমাদের বিষয়বস্তুতে ফিরে যাচ্ছি। তো মাইটোসিস কোষ বিভাজন, আমরা গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম। আবার একটু আমরা জেনে নিই। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষে পরিণত হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে হলো জীবের দেহকোষ, জাইগোট, যৌনাঙ্গের গঠন এবং বৃদ্ধি। যৌনাঙ্গের বৃদ্ধিতেও মাইটোসিস ঘটতে পারে। তো সম্পূর্ণ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত, যথা ক হলো ক্যারিওকাইনেসিস আর খ হলো সাইটোকাইনেসিস। আমরা ক্যারিওকাইনেসিসের সবকিছু পড়বো। ক্যারিওকাইনেসিস, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ তার নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করবে, তাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, তাহলে ক্যারিওকাইনেসিস মানে হলো মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন। তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কি জানলাম? যে এখানে প্রথমে কি হবে, যে ক্রোমোজোম এবং নিউক্লিয়াস উভয়ই একবার করে বিভক্ত হবে এবং যে অপত্য কোষগুলো তৈরি হবে সেই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকবে। যদি আমরা একটা কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা যদি আমরা 4টা ধরি, তাহলে তার অপত্য কোষ যেগুলো তৈরি হবে সেগুলো তো 4টা করে হবে। তাহলে একটা কোষ যদি 4টা ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষ যদি 2টা হয়, তাহলে প্রত্যেকটা কোষেই 4টা করে ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? এটা কিভাবে হয়? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে প্রস্তুত দশা, ইন্টারফেস দশা। ওই ইন্টারফেস দশাতেই আসলে ওখানে কি হয়, যে ওই যে কোষটা বিভাজিত হবে সেই কোষের যে ক্রোমোজোম সংখ্যাগুলো থাকবে সেগুলো তাদের ডুপ্লিকেশন করে ফেলে। যদি একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 4টা থাকে, সে আরো তার ডুপ্লিকেশন 4টা তৈরি করে ফেলে। আবার একটা কোষে যদি 2টা ক্রোমোজোম থাকে, সে ডুপ্লিকেশন করে আরো 2টা ক্রোমোজোম তৈরি করে ফেলবে। কাজেই এই জন্য আমরা যখন অপত্য কোষ পাবো, তখন দেখা যাবে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আমরা বিষয়গুলো বোঝার জন্য আমরা ক্যারিওকাইনেসিসকে 5টা ভাগে ভাগ করব। তো প্রথম ভাগটার নাম হলো প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপটার নাম হলো প্রোফেজ। গ্রিক প্রো মানে পূর্ব, আর ফেজ মানে দশা। ক্যারিওকাইনেসিসের যে দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে এবং ক্রোমাটিন তন্তু কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে, তাকে প্রোফেজ বলে। এবং এটি হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ও দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে এই ধাপে কি কি ঘটবে? প্রথমে নিউক্লিয়ার মেমব্রেন ভালো থাকলেও পরে হ্যাঁ, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আর ক্রোমাটিন তন্তু কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করবে। আমরা ছবি দেখি, এটা হলো একটা প্রোফেজের ছবি, মাইটোসিস প্রোফেজের ছবি।
আমরা বাইরের লেয়ারটাকে বলতেছি কোষ প্রাচীর, ভেতরের নীল যে অংশ সেটা হলো কোষ ঝিল্লি, তারপরে ভেতরে নিউক্লিয়ার পর্দা, এখানে আমরা নিউক্লিয়ার পর্দা সুস্পষ্ট দেখছি। তারপরে হলো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশ হলো বাহু, আর সেন্ট্রোমিয়ার সহ বাহুটাকে আমরা বলবো ক্রোমোজোম, আর এটা হলো সাইটোপ্লাজম। আর এই ক্রোমোজোমের সাথে একটা কালো একটা বস্তু লেগে আছে, এর নাম হলো নিউক্লিওলাস। তাহলে প্রোফেজের বৈশিষ্ট্যগুলো কি? এই পর্যায়ে মাতৃকোষের নিউক্লিয়াসের আকার বড় হয়। তাহলে মাতৃকোষের যে নিউক্লিয়াসটা থাকবে সেটা আকারে বড় হবে। নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি বিয়োজন ঘটে। তাহলে আমরা এর গত ক্লাসে বলেছিলাম ইন্টারফেসে ক্রোমোজোম গুলো লম্বা সরু সুতার মতো থাকে এবং পানি যোজন করে, যার কারণে সেগুলোকে বলা হচ্ছিল ক্রোমাটিন তন্তু। কিন্তু যখনই কোষ বিভাজন শুরু হয়ে যায় তখন ক্রোমাটিন তন্তুগুলো পানি ছেড়ে দেয় বা পানি বিয়োজন করে, যার ফলে কি হয়, এই ক্রোমাটিন তন্তু আবার কুণ্ডলীকৃত হয়, সংকুচিত হয়। আর সংকুচিত হয়ে কি তৈরি করবে? খাটো, মোটা এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করবে। ক্রোমাটিন সূত্রের কুণ্ডলীকৃত হওয়ার প্রক্রিয়াকে স্পাইরালাইজেশন বলে। তাহলে ক্রোমাটিন তন্তু, হ্যাঁ, কুণ্ডলী কুণ্ডলী পাকায়। কুণ্ডলী মানে কি? প্যাঁচ। যেহেতু পানি বের হয়ে যায় বা পানি বিয়োজন হয়, এই জন্য এরা সংকুচিত হতে থাকে এবং নিজেদের মধ্যে প্যাঁচ সৃষ্টি করে, যার ফলে এরা আস্তে আস্তে খাটো, মোটা, হ্যাঁ, এবং এগুলোকে বলা হবে তখন ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিন সূত্র স্পাইরালাইজেশন প্রক্রিয়ায় ক্রোমোজোম তৈরি করে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে। ক্রোমাটিড গুলো বিভক্ত হলেও আলো পরিবীক্ষণ যন্ত্রে সাধারণত অবিভক্তই মনে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো, এই যে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্টারে আছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের উভয় পাশে ক্রোমাটিড কিন্তু দুইটা আছে। হ্যাঁ, এই ক্রোমাটিড গুলো পরস্পর সমান্তরালে আছে, অর্থাৎ একটা ক্রোমাটিড আরেকটা ক্রোমাটিডের সাথে লেগে আছে। তাহলে আমরা যখন আলোক অনুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমোজোমের গঠনটা দেখব, তখন আমরা দেখব যে ক্রোমোজোমের দুইটা বাহু পরস্পর লেগে আছে, দুইটা ক্রোমাটিড বাহু পরস্পর লেগে আছে। ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থেকে পরস্পর সমান্তরালে অবস্থান করে। ক্রোমোজোম ক্রমাগত স্প্রিং এর মতো পেঁচিয়ে খাটো, মোটা হয় এবং রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যেহেতু ক্রোমাটিন তন্তুগুলো পানি হারিয়েছে, এই জন্য এরা কি করবে এবং ক্রোমোজোমে পরিণত হয়েছে, এই জন্য এর ভিতরে পানি নাই, এই কারণে সহজেই রঞ্জক নিতে পারবে। এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যে এটা ছিল, উপাদানটা ছিল, সেই এনজাইমটা ছিল, সেই এনজাইম কর্তৃক কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। তাহলে সিডিকে যে এনজাইমটা ছিল, সেই এনজাইমের কারণে, হ্যাঁ, কিছু প্রোটিনের ফসফোরাইলেশন ঘটবে, যার ফলেই কিন্তু ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। আবার কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে এই ছিল আমাদের প্রোফেজ। তাহলে প্রোফেজে আমরা কি বললাম? প্রথমে আমরা বলবো নিউক্লিয়াসের আকার বড় হবে, তারপর নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন গুলো আছে সেগুলো পানি বিয়োজন করবে, যার ফলে সেগুলো সংকুচিত হবে, কুণ্ডলীকৃত হবে হয়ে ছোট, খাটো, মোটা হবে। এগুলোকে আমরা বলবো ক্রোমোজোম। এবং ক্রোমোজোম কি প্রক্রিয়ায় তৈরি হবে? স্পাইরালাইজেশন প্রক্রিয়ায় তৈরি হবে। আবার বলেছি যে প্রত্যেকটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া তার বাহুগুলো লম্বালম্বি দ্বিখণ্ডিত হয়ে ক্রোমাটিড বাহু গঠন করবে, অর্থাৎ একটা ক্রোমোজোমে দুইটা বাহু থাকবে। আর আলোক অনুবীক্ষণ যন্ত্রে যখন আমরা বাহুগুলো দেখব, তখন বাহুগুলো পরস্পর সমান্তরালে অবস্থান করছে বলে আমরা দেখব। হ্যাঁ, দুটো একসাথে লেগে আছে বলে মনে করা হয়। আর এই পর্যায়ে শেষের দিকে কি হবে, যে কিছু সিডিকে বলে একটা এনজাইম আছে, এই এনজাইমের প্রভাবে কিছু প্রোটিনের ফসফোরাইলেশন ঘটবে, যার কারণে এই নিউক্লিওলাস, তারপর কিছু প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস প্রথম দিকে স্পষ্ট থাকলেও ধাপের শেষের দিকে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা ধাপটা সবাই কি বুঝেছি? প্রোফেজের বৈশিষ্ট্য সবাই বুঝেছি? রেসপন্স করো। জি স্যার। তাহলে প্রোফেজের শুরুতে ক্রোমোজোম গুলোর কি নাম ছিল? ক্রোমাটিন। হ্যাঁ, ক্রোমাটিন। কিন্তু যখন প্রোফেজ শুরু হয়ে গেল তখন ক্রোমাটিন তন্তুগুলো পানি হারিয়ে ফেলে বা পানি বের করে ফেলে,
যার কারণে সংকুচিত হয় এবং কুণ্ডলীকৃত হয়ে আস্তে আস্তে খাটো, মোটা এবং ক্রোমোজোমে পরিণত হয়। থ্যাংক ইউ। আমরা 2 নম্বর পর্যায়ে চলে যাব, প্রো মেটাফেজ। গ্রিক প্রো মানে পূর্ব, মেটা মানে মধ্য, আর ফেজ মানে দশা। তাহলে প্রোফেজ ও মেটাফেজ দশার মধ্যবর্তী পর্যায়কে প্রো মেটাফেজ বলে। এটি মাইটোসিসের দ্বিতীয় ও স্বল্পস্থায়ী দশা। তো এই দশার বৈশিষ্ট্যগুলো কি? এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস প্রায় অদৃশ্য হয়ে যায়। প্রোটিন নির্মিত 2 মেরু বিশিষ্ট তন্তুযুক্ত একটি স্পিন্ডল যন্ত্র গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রের ইংলিশ নাম স্পিন্ডল অ্যাপারেটাস। তাহলে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে সেটা প্রোটিন দ্বারা নির্মিত হবে এবং তার মেরু থাকবে দুইটি, দুই প্রান্তে 2 মেরু থাকবে। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বিষুবীয় অঞ্চল বলা হয়। আমরা যদি এখানে ছবিটা দেখি, খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, এটা প্রায় আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে। আবার নিউক্লিওলাস, সেটাও লুপ্ত প্রায় নিউক্লিওলাস বলা হচ্ছে, সেটাও প্রায় বিলুপ্তর কাছাকাছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেরু, নিচে আরেকটা মেরু আছে। আর এই 2 মেরু বিশিষ্ট এই যন্ত্রটার নাম হবে স্পিন্ডল যন্ত্র। আর এখানে আরো আছে হলো যে মাঝখানে যে প্রশস্ত অংশটা, সেটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চল। আবার এই যে মেরু, এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত কতগুলো সুতার মতো গঠন দেখতে পাচ্ছি, এই সুতার মতো এই গঠনগুলোকে বলা হবে কি? স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তু আমরা কাকে বলবো? যে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত যে তন্তুগুলো আছে সেগুলোকে বলা হবে স্পিন্ডল তন্তু। আবার আরেকটা নাম আছে যে যে স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে তাকে বলা হবে আকর্ষণ তন্তু, ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন তন্তু। আচ্ছা, এখন আমরা আসি 4 নম্বর। আমি আবার বলতেছি, স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত এদেরকে স্পিন্ডল তন্তু, এবং যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে তাকে আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমীয় তন্তু বলে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি এই যে স্পিন্ডল তন্তু, এখানে সেন্ট্রোমিয়ার লেগে আছে, বা এর পাশের যে তন্তু সেখানেও কিন্তু সেন্ট্রোমিয়ার লেগে আছে। তাহলে এই তন্তুগুলো হবে আকর্ষণ তন্তু। আর যেগুলোতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে নাই সেগুলো হবে স্পিন্ডল তন্তু। ক্রোমোজোমের এই সময় ক্রোমোজোম গুলো এই সময় বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। যেহেতু এর পরবর্তী ধাপ হলো মেটাফেজ, হ্যাঁ, তাহলে এই জন্য ক্রোমোজোম গুলো কি হবে, এই সময় ধীরে ধীরে বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। প্রতিটি ক্রোমোজোম একটি আকর্ষণ তন্তুর সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য প্রদর্শন করে। ঠিক আছে? তাহলে আমরা যে আকর্ষণ তন্তুর কথা বললাম, অর্থাৎ যেখানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে তন্তুতে লেগেছিল সেই তন্তুর সাথে যুক্ত থেকে ক্রোমোজোম গুলো তার বাহুগুলো আলোড়িত করে। এই আলোড়ন করাটাকে বলবো আমরা ক্রোমোজোমীয় নৃত্য। তো এখন এই সেন্ট্রোমিয়ারটা কিভাবে চলে তার পিছনে ব্যাখ্যাটা হলো নিচে আমরা দিয়েছি। স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে। তাহলে স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর। আমরা যখন ক্রোমোজোমের গঠন দেখি, ক্রোমোজোমের গঠনের ওখানে যে সেন্ট্রোমিয়ার আছে এবং সেন্ট্রোমিয়ারের ওখানে এক ধরনের প্রোটিন আছে, প্রোটিনটার নাম হলো মোটর প্রোটিন। এই প্রোটিনের সঙ্গে স্পিন্ডল তন্তু যুক্ত থাকে। এই প্রোটিন এটিপি কে ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি করে। পিআই, পিআই মানে হলো ফসফেট ইনঅর্গানিক বা অজৈব ফসফেট। তাহলে এটিপি ভেঙে যায়, ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট সৃষ্টি করে এবং শক্তি উৎপন্ন করে। এই শক্তি খরচ করে ক্রোমোজোম মাইক্রোটিবিউল ধরে চলতে থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এই যে এটা হলো আকর্ষণ তন্তু, এই আকর্ষণ তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু লেগে আছে। তাহলে স্পিন্ডল তন্তু কি করে, এই সেন্ট্রোমিয়ারের একটা প্রোটিনটার নাম হলো কাইনেটোকোর মোটর প্রোটিন। এই কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে স্পিন্ডল তন্তু যুক্ত হয়ে যায়। এই প্রোটিনগুলোর কাজ কি? এই প্রোটিনগুলো কি করে, এটিপি কে ভেঙে দেয়, এনজাইমের সাহায্যে এটিপি কে ভেঙে দেয় এবং এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি করে এবং শক্তি নির্গত করে। আর যে শক্তি নির্গত হয়, এই নির্গত শক্তির সাহায্যে তখন কি করবে, সেন্ট্রোমিয়ার গুলো এই স্পিন্ডল তন্তু বরাবর ওঠানামা করতে পারে। আর এই ওঠানামা করার সময় যে বাহুগুলো আন্দোলিত হবে, তখন সেটাকে দেখতে ক্রোমোজোমের নৃত্য বলে মনে হয় বা ক্রোমোজোমাল ড্যান্স বলা হয়।
তাহলে আমরা প্রোমেটিভেজ ধাপটা কি সবাই বুঝেছি? রেসপন্স করতে হবে, রেসপন্স করো। তাহলে আমরা এই পর্যায়ে কি বললাম? এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস প্রায় অদৃশ্য হয়ে যায়, তাই বললাম না? আমরা একটা যন্ত্রের কথা বলেছি বা স্পিন্ডল অ্যাপারেটাসের কথা বলেছি। এই স্পিন্ডল অ্যাপারেটাস কি দ্বারা গঠিত? স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র কি দ্বারা গঠিত? রেসপন্স স্পিন্ডল করো। যন্ত্র প্রোটিন, প্রোটিন দ্বারা গঠিত। আর স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তে যে অংশ, সেগুলোর নাম কি বলা হচ্ছে? স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তে কি রয়েছে? একটা করে মেরু 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 হ্যাঁ, আমরা একদিকের প্রান্তের মেরু নাম দিয়েছি, আর আরেকদিকে আমি লেবেলিং করি নাই। আসলে নিচেরটাও মেরু, উপরেরটাও মেরু। আর দুই মেরুর মাঝখানে যে প্রশস্ত জায়গা, তার নাম কি? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। আমরা আরো বলেছিলাম যে স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত যে বিস্তৃত তন্তু আছে, সেই তন্তুর নাম কি? স্পিন্ডল তন্তু। হ্যাঁ, স্পিন্ডল তন্তু। আর যে স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লাগানো আছে, তার নাম ক্রোমোজোমাল তন্তু। স্পিন্ডল ক্রোমোজোমাল তন্তু। এই আকর্ষণ তন্তু গুলো কি করে? যে সেন্ট্রোমিয়ারের কোন প্রোটিনের সাথে যুক্ত থাকে? মোটর প্রোটিন। কাইনেটোকোর মোটর প্রোটিন, ঠিক আছে? আর এই যে সেন্ট্রোমিয়ার যে এই তন্তু বরাবর যে ওঠানামা করে, এর পিছনে কারণটা কি? এটিপি থেকে শক্তি হ্যাঁ, এটিপি ভেঙে যে এডিপি এবং অজোফসফেট তৈরি হয় গ্রহণ করে। এবং কিছু শক্তি নির্গত হয়। হুম। এই শক্তি নির্গত হওয়ার ফলেই কিন্তু সেন্ট্রোমিয়ার তন্তু বরাবর ওঠানামা করতে পারে। আর এই ওঠানামা করার সময় ক্রোমোজোমের বাহুগুলো এক ধরনের আচরণ প্রদর্শন করে। সেই আচরণটার নাম কি? ক্রোমোজোমাল ড্যান্স। গুড। আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী পর্যায়, মেটাফেজ। মেটা মানে মধ্য, ফেজ মানে দশা। তাহলে ক্যারিওকাইনেসিসের যে দশায় সেন্ট্রোমিয়ার দ্বারা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিশেষ রীতিতে সজ্জিত হয়, তাকে মেটাফেজ বলে। হ্যাঁ, এই সময় ক্রোমোজোম গুলো সবাই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বা নিরক্ষ অঞ্চলে চলে আসে। এই জন্য একে আমরা বলবো মেটাফেজ। বৈশিষ্ট্যগুলো কি? তাহলে এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। স্পিন্ডল যন্ত্র আসলে কাকে বলে? আসলে একবারে মাকুর মতো যদি হয়, অর্থাৎ দুই প্রান্ত সূচালো আর মাঝখানটা যদি হয় চ্যাপ্টা, সেটাকে আমরা বলবো মাকু। এই যে এটা দুই প্রান্ত সরু আর মাঝখানটা হলো একবারে প্রশস্ত, এটাকে মাকু। এই জন্য এটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে। ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে এবং সেন্ট্রোমিয়ারের সাহায্যে আকর্ষণ তন্তুর সাথে ক্রোমোজোম গুলো সংযুক্ত আছে, ঠিক আছে? আর এখানে আমরা আরেকটা কথা বলবো যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার বিন্যাসটাকে আমরা বলবো মেটাকাইনেসিস। তাহলে ক্রোমোজোম গুলো যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিন্যাস হয়েছে, এই বিন্যাসটাকে বলবো মেটাকাইনেসিস। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলোকে সর্বাধিক খাটো ও মোটা দেখায়। ক্রোমোজোমের খাটো ও মোটা হওয়াকে কনডেনসেশন বলে। তাহলে ক্রোমোজোম যে খাটো এবং মোটা হচ্ছে, এটাকে বলবো আমরা কনডেনসেশন। এই পর্যায়ে কোষে ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়, ফলে সহজেই গণনা করা যাবে ক্রোমোজোম কয়টা আছে। এই পর্যায়ের শেষে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি কি বললাম? তাহলে আমরা এখানে বলতেছি এটা হলো মেটাফেজ দশা। হ্যাঁ, এবং এই দশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় মেটাফেজ, অ্যানাফেজ এই দুটো দশা খুব বেশি পরিমাণে আসে। এই জন্য এই দুটা দশা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে কি বললাম? এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন
আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন নাই, আবার নিউক্লিওলাসও নাই। তাহলে এই দশায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আমরা আরেকটা কথা হয়ে বলেছি, যায়। হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন হয়। কেন এই কথা বলছি? কারণ স্পিন্ডল যন্ত্র আসলে দেখতে অনেকটা মাকুর মতো। মাকু মানে হবে দুই প্রান্ত হলো সুচালো বা সরু, আর মাঝখানটা হবে বেশ প্রশস্ত। এই গঠনটাকে আমরা বলবো মাকু। এই জন্য আমরা বলছি স্পিন্ডল যন্ত্রের গঠন এই পর্যায়ে সম্পন্ন হয়। আমরা আরো দেখতে পাচ্ছি স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল আছে, সেই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিন্যস্ত হয়েছে, এবং এই এখানে কি হয়েছে, সেন্ট্রোমিয়ার আকর্ষণ তন্তুর সাথে লেগে আছে। আর এই যে বিষুবীয় অঞ্চলে এই ক্রোমোজোমের যে এই বিন্যাস, এই বিন্যাসটাকে আমরা বলবো মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। হ্যাঁ, মেটাকাইনেসিস। আবার বলবো এই পর্যায়ে কিন্তু ক্রোমোজোম গুলোকে সর্বাধিক খাটো এবং সর্বাধিক মোটা হয়। হ্যাঁ, এই জন্য কি হয়, ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়ার কারণে এদের সংখ্যা, আকৃতি, হ্যাঁ, এগুলো নির্ণয় করা যায় এবং ক্রোমোজোম গুলোকে গণনা করা যায়। আর ক্রোমোজোম গুলো যে খাটো এবং মোটা হচ্ছে, এই খাটো এবং মোটা হওয়াকে আমরা বলবো কনডেনসেশন। এই পর্যায়ে শেষে সেন্ট্রোমিয়ার বিভাজন হওয়া শুরু করে। আমরা এখন পর্যন্ত দেখছি সেন্ট্রোমিয়ার ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে শেষে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছি এখন পর্যন্ত? কয়টা ক্রোমোজোম দেখতে পাচ্ছি এখানে? ক্রোমোজোম কয়টা দেখা যাচ্ছে? 4টা। 4টা। গুড। সেন্ট্রোমিয়ার কয়টা দেখা যাচ্ছে? 4টাই আছে। স্যার 4টাই। 4টা ক্রোমোজোম, আর প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে কি রয়েছে, সেন্ট্রোমিয়ার রয়েছে। ঠিক আছে? সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এবার আমরা পরবর্তী ধাপে যাই। আচ্ছা, আমরা এবার 4 নম্বর স্টেপে যাব। 4 নম্বর পর্যায়টার নাম হলো অ্যানাফেজ। তো গ্রিক অ্যানা, অ্যানা মানে হলো উপরে বা পিছনে, আর ফেজ মানে হলো দশা। ক্যারিওকাইনেসিসের যে দশায় অপত্য ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল থেকে দুই বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে তাকে অ্যানাফেজ বলে। বৈশিষ্ট্য: এই পর্যায়ের শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। ক্রোমোজোমের প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল হতে মেরুবর্তী চলন সম্পন্ন করে। আমরা যে ছবিটা দেখি, তাহলে আমরা আগের যে স্টেজ মেটাফেজ সেখানে দেখেছিলাম, তো শেষের পর্যায়ের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন হওয়া শুরু করেছিল। আর অ্যানাফেজে কি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সম্পূর্ণরূপে দুইটা খণ্ডে ভাগ হয়ে যায়। এই জন্য এখানে আহ, আহ, আগে মেটাফেজের 4টে ক্রোমোজোমে 4টা সেন্ট্রোমিয়ার ছিল, এখানে উপরের দিকে 4টে গেছে, নিচের দিকে 4টা। এইভাবে 4টা সেন্ট্রোমিয়ারের, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারের সাথে একটা করে ক্রোমাটিড বাহু গেছে, এগুলোকে আমরা বলছি অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণের ফলে অর্ধেক অপত্য ক্রোমোজোম মেরুর একদিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে সরে যায়। এই ধরনের চলনকে অ্যানাফেজ চলন বলে। এরূপ চলনে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহু অনুগামী হয়। ছবিটা দেখো যে সেন্ট্রোমিয়ার কিন্তু আগে আছে মানে অগ্রগামী, আর বাহুগুলো আছে পিছনে বা অনুগামী। মেরুমুখী চলনের কারণে এই পর্যায়কে গতি পর্যায় বলা হয়। যেহেতু অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে, দুই বিপরীত মেরুর দিকে গমন করছে, এই অপত্য ক্রোমোজোম গুলো উপরের মেরুর দিকে, আর নিচের অপত্য ক্রোমোজোম গুলো নিচের মেরুর দিকে আহ, গমন করছে। এই জন্য এই এই পর্যায়কে আমরা বলতে পারবো গতি পর্যায়। তো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম গুলোকে ইংরেজি ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক, আই টেলোসেন্ট্রিকের মতো দেখায়। অ্যানাফেজ দশার শেষে ক্রোমোজোম গুলো মেরু প্রান্তে পৌঁছায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অনেকটা এল এর মতো,
এই ক্রোমোজোমটা অনেকটা ভি এর মতো, এটাও ভি এর মতো, শেষেরটা এলও বলা যায় আবার জে এর মতো বলা যায়। তাহলে ভি এল জে আই এর মতো দেখায় অবর্ত ক্রোমোজোম গুলো, এবং এই পর্যায়ের শেষের দিকে অবর্ত ক্রোমোজোম গুলো মেরু প্রান্তে পৌঁছায়। তো এই ছিল অ্যানাফেজ। এই অ্যানাফেজে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হচ্ছে। এবার আসবো আমরা টেলোফেজ। 5 নম্বর ধাপ হলো টেলোফেজ। গ্রিক টেলো মানে হলো শেষ, আর ফেজ মানে হলো দশা। তাহলে ক্যারিওকাইনেসিসে যে দশায় দুইটি নতুন অবর্ত নিউক্লিয়াস পুনঃসংগঠিত হয় তাকে টেলোফেজ বলে। ক্যারিওকাইনেসিসে যে দশায় দুটি নতুন অবর্ত নিউক্লিয়াস পুনঃসংগঠিত হয় তাকে টেলোফেজ বলে। কোষ বৈশিষ্ট্য: কোষ বিভাজনের এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছায়। ক্রোমোজোমগুলোতে পানির যোজন ঘটে। পানির যোজন মানে হলো যে পানি পুনরায় শোষণ করবে, এবং ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে। ফলে অপত্য ক্রোমোজোম লম্বা ও সরু হয় এবং ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে, ফলে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো আন্তঃপ্লাজমীয় জালিকা দ্বারা পরিবৃত হয়ে নিউক্লিয়ার মেমব্রেন গঠন করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছেছে, এবং ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটায়, মানে পানি শোষণ বা হাইড্রেশন ঘটায়, যা পুনরায় লম্বা সরু সুতার মতো বা জালিকার মতো হয়। এই গঠনগুলোকে আমরা যখন বলবো ক্রোমাটিন, যদি আমরা এখানে ক্রোমোজোম নাম দিয়েছি, কিন্তু যখন সরু হয়ে যাবে জালিকার মতো হবে তখন ক্রোমাটিন নাম দেব। এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। এই যে পুনরায় আবির্ভাব ঘটেছে, ফলে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়। আর ক্রোমোজোমগুলো আন্তঃপ্লাজমীয় জালিকা দ্বারা পরিবৃত হয়ে নিউক্লিয়ার পর্দা তৈরি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিনিং যন্ত্রের কাঠামো আবজা আবজা হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কোষের দুই মেরুতে এরকম দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হবে, আর প্রতিটি নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের সমান সংখ্যক থাকবে। আর এই ধাপের শেষের দিকে কি হবে, যে কোষ প্লেটের আবির্ভাব ঘটবে। এইভাবে এইভাবে সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়ে সম আকৃতি ও সমগণ সম্পন্ন দুটো অপত্য নিউক্লিয়াস গঠনের মাধ্যমে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয়, কিন্তু টেলোফেজ ও সাইটোকাইনেসিসের সমাপ্তি একই সঙ্গে ঘটে। যদি আমরা বলছি টেলোফেজ পর্যায় শুরু হলো, আসলে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস আরম্ভ হয়, এবং দেখা যায় টেলোফেজ এবং সাইটোকাইনেসিসের সমাপ্তি ঠিক একই সাথে ঘটতেছে।